রাজধানী সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। মোড়ে মোড়ে সেনাবাহিনীর অবস্থান, ঘর থেকে বের না হওয়ার আহ্বান ডিএমপির। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। আন্তর্জাতিক পদক্ষেপ ছাড়া সংকট সমাধান অসম্ভব বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মি কন্টিনিউয়াসলি আরাকানের যেটা রাখাইন রাজ্যের বিভিন্ন জায়গা দখল করে নেয়, তখন রোহিঙ্গাদের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি হবে। চলমান পরিস্থিতিতে লাগামহীন পণ্যমূল্য, আয়ের তুলনায় ব্যয় বেশি, অজুহাত ট্রাক ভাড়া বৃদ্ধি আর সরবরাহ ব্যবস্থার সংকট। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সারা দেশে চলছে কারফিউ। রোববার সন্ধ্যায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট। এর আগে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে কারফিউ মেনে চলার আহ্বান জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, জানমালের নিরাপত্তার স্বার্থেই কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। সাধারণ জনগণকেও সহযোগিতারও আহ্বান জানায় আইএসপিআর। এদিকে আজ থেকে শুরু 3 দিনের সাধারণ ছুটিও। আগামী 7 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস। এদিকে কারফিউ চলাকালে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেন এই হুঁশিয়ারিও। তিনি দাবি করেন, এখন যারা রাজপথে হামলা ভাঙচুর করছে তারা সন্ত্রাসী ও জঙ্গি। রোববার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে হওয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াত নাশকতা করছে। দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলা ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি থানায়ও। কমিশনার জানান, নাশকতাকারীদের হামলায় 350 পুলিশ সদস্য আহত হয়েছে। স্পষ্ট ঘোষণা, কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং সারা বাংলাদেশে কারফিউ চলছে। আমি ঢাকা মহানগরীবাসীকে সবিনয়ে অনুরোধ জানাতে চাই, তারা যেন কারফিউর নিয়মকানুন মেনে চলেন এবং কোনো অবস্থাতেই তারা যেন ঘর থেকে বাহির না হন। যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন সংঘাতপূর্ণ হওয়ায় আতঙ্ক ও আশঙ্কা বিরাজ করছে জনমনে। তাদের আজকের কর্মসূচি নিয়ে কি ঘটে তা নিয়ে বেড়েছে উদ্বেগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আছে। তবে এসব না মানার হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা। সকাল থেকে অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা ছিল। দেশ জুড়ে রোববার চলেছে দিনভর সংঘর্ষ। এতে রাজধানী সহ 21 জেলায় প্রাণ হারিয়েছেন 102 জন। নিহতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জে 13 পুলিশ সহ 24 জন, কুমিল্লায় নিহত 1 পুলিশ সহ 3 জন রয়েছেন। এছাড়া ঢাকায় 10, লক্ষ্মীপুরে 11, নরসিংদীতে 6, কিশোরগঞ্জে 6, ফেনীতে 8, শেরপুরে 5 এবং মাগুরা, সিলেট ও রংপুরে 4 জন করে প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিহতের তালিকায় থাকাদের মধ্যে অন্তত 25 জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিএনপির 5 জন, শিক্ষার্থী অন্তত 15 জন ও বাকিরা সাধারণ আন্দোলনকারী ও পথচারী। এদিকে মানিকগঞ্জে রবিবারের সংঘর্ষে আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা, মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন মানিকগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তায়েবুর রহমান।
সারা দেশে বলবৎ কারফিউ, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সতর্ক অবস্থানে রয়েছে সেনা সদস্যরা। ফেরির আরো খবর জানিয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের ট্রাং রোডে। এটি হচ্ছে ফেনী শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক। তবে এই সড়কে এখন পর্যন্ত খুব বেশি যান চলাচল কিংবা মানুষের চলাফেরা দেখা যায়নি। রিক্সা এবং বেশ কিছু অটোরিকশা সিএনজি দেখা গেছে। ফেনী শহরের বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি, মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আমি ফেনীর পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, যাতে করে কেউ কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটাতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। আজকে যে কারফিউ এবং অসহযোগ আন্দোলনকে ঘিরে এখানকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হচ্ছে যারা রাস্তায় বেরিয়েছে এবং কি যারা ছোট ছোট পরিবহন নিয়ে রাস্তায় বেরিয়েছে, এই মানুষগুলো একান্তই পেটের দায়ে বেরিয়েছে এবং কি তারা যেটি জানিয়েছেন, যদি তারা রাস্তায় যদি বের না হয় তাহলে তাদের পেটে ভাত জুটবে না। আক্ষেপ যেটি বলছে, যদি এভাবে যদি চলতে থাকে তাহলে দিনমজুর, হকার এবং নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের না খেয়ে থাকতে হবে। এ সকল সমস্যার দ্রুত সমাধান চান ফেনীর বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কক্সবাজার টেকনাফের ক্যাম্পগুলোয় বেশ কিছু রোহিঙ্গা প্রবেশের তথ্য পাওয়া গেছে। সীমান্তে অপেক্ষায় আছে আরও অনেকে। আন্তর্জাতিক তৎপরতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী এহসান আল কুতুবী। সংঘাতময় এক পরিস্থিতিতে মিয়ানমার থেকে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের ঢল। সালটা 2017, 5 লাখের সংখ্যাটা এখন প্রায় 1.5 মিলিয়নের ঘরে। 7 বছর পর আবারও সংঘাতে উত্তপ্ত মিয়ানমার। বিভিন্ন সূত্র মতে গেল 6 মাসের সংঘাতে ঘর ছাড়া আরও কয়েক লাখ রোহিঙ্গা, যাদের অনেকেই আশ্রয় নিয়েছেন নাইক্ষ্যংছড়ি, জাম্বনিয়া, নাপুরা সহ বিভিন্ন এলাকায়। সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করছেন তারা। কেউ কেউ এরই মধ্যে চলে এসেছেন ক্যাম্পগুলোতে। কয়েকটি দলকে আবার ফেরত পাঠিয়েছে বিজিবি। নিরাপত্তা নাই হিসাবে জানি পারি যেসলত আন্তর্জাতিক সেফগুলো দিব, যেসলত যেগুলো দিব আর এখন যাই পারলা বাধ্যকতা। বড় যুদ্ধ কি আর কেন জবিনার মাঝে চলা সরু ওরে আর রোহিঙ্গা বাইব্রাদর কলা আছে ইনরে ডেইলি কাদা কুম খতম করে দে খারুয়াই হিনর ওরে চলের বেশা বেশি মারি ফেলের। আর আছে মানুষ শুনে তাই না পারে তো তারা দুর্নীতির মতন বেশি মারা ধরা করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতারা জানান, নতুন করে জনস্রোত ঠেকাতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। একটা রোহিঙ্গাও নতুন করে এখানে কি করতে না পারে, বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই দিয়ে আমরা সবসময় সতর্ক রয়েছি। সামনের দিনেও আমরা সতর্ক থাকবো। তবুও আমি যেটা মনে করি, আমাদের চাইতে যারা ওখানে সীমান্তে যারা দায়িত্ব রয়েছে, বিশেষ করে বিজিবি, তাদেরকে আরও আন্তরিকভাবে রোহিঙ্গারা যাতে কোনোভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেটিভাবে তাদেরকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, সেটি আমাদের সবসময় দাবি থাকবে। স্থল ও জলসীমা দিয়ে অনুপ্রবেশ রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। বিশ্লেষকরা বলছেন, ঘটনার পরিক্রমায় 2017 সালের পুনরাবৃত্তি ঘটলে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে বাংলাদেশের। মংডুতে একটু বড় ধরনের রোহিঙ্গা সেটেলমেন্ট আছে, তো অনুমান করা যায় যদি মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মির মধ্যে এই লড়াই কন্টিনিউ হয় এবং আরাকান আর্মি কন্টিনিউয়াসলি আরাকানের মানে যেটা রাখাইন রাজ্যের বিভিন্ন জায়গা দখল করে নেয়, তখন রোহিঙ্গাদের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি হবে। তখন তারা বাধ্য হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করবে, কারণ ইন্টারন্যাশনালি যারা রিফিউজি হয়েছে এরকম ইতিহাস বলে, রিফিউজি হওয়ার জন্য অর্থাৎ অ্যাসাইলাম সিকার অর্থাৎ তার আশ্রয় প্রার্থীরা সবসময় তার নিকটস্থ বর্ডারটা ক্রস করে।
তাই বাংলাদেশ সীমান্তে মানব ঝল রুখতে স্থলের চেয়ে জলভাগে বেশি নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। 2017 সালে এই নাফ নদীকে ব্যবহার করেই মিয়ানমার থেকে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। আর এবার জান্তা বিদ্রোহী সংঘর্ষের পর আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য ওপারে অপেক্ষা করার খবর বেরিয়েছে বিভিন্ন মাধ্যমে। যদিও বিজিবি এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে সতর্ক প্রহরা রয়েছে সীমান্ত অঞ্চলে, তবে শেষ পর্যন্ত এই ঢল ঠেকানো আদৌ যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। সাধারণ মানুষের নাগালে নেই পণ্য মূল্য, আয়ের তুলনায় ব্যয় বেশি, সরবরাহ ব্যবস্থা অথবা ট্রাক ভাড়া বৃদ্ধির অজুহাতে নতুন করে বাড়ছে দাম। এমনিতেই কয়েক বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি তার উপর সংঘাত পরিস্থিতি তৈরি করেছে আতঙ্ক। ব্যবসায়ীরা বলছেন অভ্যন্তরীণ কিংবা আমদানি সব ধরনের পণ্যের যোগান কমেছে, তাই দাম বৃদ্ধির বিকল্প নেই। ভোক্তারা বলছেন চলমান পরিস্থিতিতে আয় কমেছে, কুলিয়ে ওঠা যাচ্ছে না। এদিকে মূল্যস্ফীতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। গেল 8 থেকে 10 দিন ধরেই নাগালের বাইরে ছিল সবজির বাজার। কেজিতে দাম বাড়ে 30 থেকে 40 টাকা। অজুহাত ছিল যোগান কম থাকায় এই মূল্যবৃদ্ধি। সবজির উত্তাপ এখন কিছুটা কমলেও বেড়েছে ডিম, চাল, তেল, ব্রয়লার মুরগি সহ বেশ কয়েকটি পণ্যের দাম। সংঘাতের সঙ্গে এখন নতুন অজুহাত, বৈরী আবহাওয়া। সুযোগ নিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে পণ্যের দাম। কিনতে গিয়ে হাসপাস অবস্থায় সীমিত আয়ের মানুষ, আয় না বাড়লেও বাড়ছে ব্যয়। ইচ্ছা করলো ফট করে দাম বাড়াই দিল এবং তাদেরকেও কোনো বলার বা বোঝার বা ওদের মনিটরিংয়ের কেউ কি আছে বা থাকলেও সেটা কার্যকর কিনা সেটাই আমরা বুঝতে পারি না। এখন আমি যেটা কিনতে যাই সেটাই দেখি বাড়া, মানে যে কোনো প্রোডাক্টে। এই যে পেঁয়াজের দাম বেড়ে গেল, হ্যাঁ, তারপরে এই যে এখন তেল দেখলাম 20 টাকা করে নাকি বাড়ছে। দামের কারণে কমেছে বেচা কেনা। ইচ্ছা না থাকলেও চাহিদার লাগাম টানছে ক্রেতা, বিক্রেতাদেরও কমেছে ব্যবসা। আমাদের ফিড দেওয়ার ঠিক গেছে, মানে কোনো ক্রেতা নাই, কাস্টমার আমাদের নাই এখন বর্তমানে বাজারের মধ্যে। মানে আমরা ব্যবসায়ীরা অনেক কষ্ট মিজ আছে, বিক্রি নাই তো। মানুষের ভিতরে একটা ভয় দিক, এই জন্য কেউ বাজারে মার্কেটে আসতেছে না। কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, অর্থাৎ পণ্যের প্রকৃত যে দাম তার চেয়ে অন্তত 10 ভাগ বেশি দামে পণ্য কিনছে ক্রেতা। টানা সংঘাতে আরও উস্কে যাবে মূল্যস্ফীতির পারদ, যা আরও কঠিন করবে মানুষের জীবন ধারণ। বিশালভাবে সাপ্লাই চেইন ডিসরাপশন হলো এবং সাপ্লাই চেইন কবে পুরোপুরিভাবে সঠিক হবে সেটাও আমরা বলতে পারছি না, কারণ আন্দোলন এখনও চলমান এবং এটা আরও বাড়ছে। যেভাবে সাপ্লাই ডিসরাপশন হয়েছে, ভ্যালু চেইনগুলো ডিসরাপ্টেড হয়েছে, অভ্যন্তরীণভাবেও হয়েছে, বৈদেশিকভাবেও হয়েছে, দুটোভাবেই ডিসরাপ্টেড হয়েছে। এখানে মূল্য বাড়াটা খুবই স্বাভাবিক। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। তাদের সাম্প্রতিক প্রতিবেদন বলছে ঝুঁকিপূর্ণ সূচকে আছে বাংলাদেশের নাম। 2 বছর ধরেই এমন অবস্থান। ট্যাক্সেলটা বাড়াতে হবে, এটা সাধারণ মানুষ একেবারেই তারাই কিন্তু এটা নেয়। ইট ইজ 100% টার্গেটেড। একটা নিরীক্ষা হওয়া দরকার যে এই 1 কোটি পরিবারের কথা বলা হচ্ছে, ব্যাপকভাবে ব্যয় হচ্ছে এখানে, কিন্তু এইটা অর্থগুলো কি আসলে সঠিক পরিবাররা পাচ্ছে নাকি যারা পাওয়ার যোগ্য না তারা সেটা থেকে সুবিধা লুটে নিচ্ছে। দাম নিয়ন্ত্রণে কাজে আসছে না কৌশল। বিরতির পর স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু করেছে টিসিবি, কিন্তু যোগান না থাকায় চিনি বিক্রি বন্ধ রেখেছে সরকারের এই সংস্থা। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাভারে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েকটি কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায় দুর্বৃত্তরা সিনহা গার্মেন্টস ও বেক্সিমকোর পিপিই তৈরির কারখানায় আগুন দেয়। এছাড়া হামিম গ্রুপের 8 থেকে 10টি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় তারা। আগুন দেওয়া হয় ঝুটের গোডাউনেও। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া সন্ধ্যার দিকে সাভার ও আশুলিয়া প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। আজও বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা, ফলে দেশ জুড়ে 4G সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে বন্ধ আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বেশ কিছু সোশ্যাল সাইট। ভোগান্তিতে পড়েছেন MFS সেবা গ্রহীতারাও। অনেকটা নিরুপায় হয়েই বিভিন্ন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, VPN বা অন্যান্য অননুমোদিত টুলসের মাধ্যমে ব্যবহার করছেন ফেসবুক। এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও চালু আছে ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই সেবা।
তবে মিলছে না প্রত্যাশিত গতি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় বিপুল পরিমাণ গ্রাহকের চাপ পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। রোববার দুপুর 1:45টার পর থেকে পর্যায়ক্রমে দেশের সবকটি অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। শুধু 2G'র মাধ্যমে ভয়েস কল সেবা চালু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের সাথে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস। রোববার অন্তত 3 রাজনীতিকের সাথে বৈঠক করেন তিনি। আগামী 19 আগস্ট শিকাগোয় শুরু হবে ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশন। দলীয় বিধি অনুযায়ী তার আগেই রানিং মেট নির্বাচন করতে হবে কমলাকে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী সংক্ষিপ্ত তালিকায় আছে 5 জন। এদের মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর জর্জ শ্যাপিরো, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সাথে কমলা সাক্ষাৎ করলেন। সম্ভাব্য অপর 2 প্রার্থী কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশায়ার ও পরিবহন মন্ত্রী পিট বুটিকেক। হ্যারিকেনে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ডেবি। ঘন্টায় 65 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে বিগ বেন্ডের দিকে। সবশেষ পাওয়া তথ্য মতে ফ্লোরিডার ট্যাম্পা থেকে মাত্র 120 মাইল দূরে অবস্থান করছে ঝড়টি। প্রবল শক্তি নিয়ে তা আঘাত করবে উপকূলে। এর মধ্যে ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত। বিদ্যুৎ বিচ্ছিন্ন পড়েছে 30,000-এর বেশি মানুষ। ধারণা করা হচ্ছে ঝোড়ো বাতাসের বেগ বাড়তে পারে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত। তৈরি হতে পারে প্রবল জলোচ্ছ্বাসও। 10 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে জলোচ্ছ্বাস, শঙ্কা আবহাওয়া দপ্তরের। দর্শক, এই ছিল যমুনা নিউজে।